যে প্রশ্নটা দেয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হীরক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি মৌল। প্রথম কোশ্চেন হচ্ছে হীরক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হাই মেল্টিং সলিড একটা ক্রিস্টাল, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট আর কেলাসাকার একটা পদার্থ, আর কঠিন একটা পদার্থ। আমরা জানি হীরক প্রচণ্ড পরিমাণে কঠিন একটা পদার্থ, যেটাতে কাঁচ কাটা হয়। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, কেলাসাকার, কঠিন। আর একটা কোশ্চেন হচ্ছে তাপ ও তড়িতে কুপরিবাহী হয়। কুপরিবাহী, এই প্রশ্নটা দেয়। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, কেলাসাকার, কঠিন পদার্থ আর তাপ ও তড়িতে কুপরিবাহী। এইটা কোশ্চেন দিতে পারে, বা সরাসরি এর গঠনাকৃতি সম্পর্কে কোশ্চেন দিতে পারে যে হীরকের গঠনাকৃতি অঙ্কন করো। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু ওই গঠনাকৃতির ওপরেই আছে হীরকে। এই জায়গাটা কেটে দাও। হীরক তাপ ও তড়িতে কুপরিবাহী, কারণটা শোনো। হীরকের যে গঠনাকৃতি, সেখানে কার্বনটা sp3 হাইব্রিডাইজ থাকে। প্রথম পয়েন্ট, কার্বনগুলো sp3 হাইব্রিডাইজ থাকে, আর প্রত্যেকটা কার্বন 4টে করে কার্বনের সাথে যুক্ত থাকে এরকমভাবে টেট্রাহেড্রালি। প্রত্যেকটা কার্বন 4টে করে কার্বনের সাথে টেট্রাহেড্রালি যুক্ত থাকে, আবার সেই কার্বনগুলো আবার 4টে করে কার্বনের সাথে টেট্রাহেড্রালি যুক্ত থাকে। এরকমভাবে যুক্ত হতেই থাকে, কার্বন কার্বন সমযোজী বন্ধন গঠন করতেই থাকে। ঠিক আছে, একটা অতিকায় অণু বা জায়েন্ট মলিকিউল তৈরি করে। এবার দেখো, এতগুলো বন্ধন সে করেছে, তাহলে সেই বন্ধনগুলো সমযোজী, দৃঢ় বন্ধন, শক্তিশালী বন্ধন। তাহলে সেটা কঠিন কেলাসাকার হবে, আর এর গলনাঙ্ক অনেক বেশি হবে, কারণ এই বন্ধনগুলোকে প্রত্যেকটাকে ভাঙতে হবে তাপ দিয়ে, তাহলে সে গলবে। তাহলে সে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং কেলাসাকার কঠিন পদার্থ। এবার হচ্ছে যে তাপ ও তড়িতে কুপরিবাহী কেন। কার্বনের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, 1s2 2s2 2p2। এক্সাইটেড স্টেটে গেলে 1s2 2s1 2p3, অর্থাৎ এসে একটা ইলেকট্রন আর পিতে 3টে ইলেকট্রন, সেই 3টে আর একটা যুক্ত হয়ে sp3 হাইব্রিডাইজড করবে। সেই sp3 হাইব্রিড অরবিটাল 4টে তৈরি করবে সমশক্তি সম্পন্ন, তাদের প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন থাকবে। সেই অযুগ্ম ইলেকট্রনগুলো সবগুলোই বন্ধনে অংশগ্রহণ করবে। প্রত্যেকটা ইলেকট্রনই বন্ধনে অংশগ্রহণ করেছে, তাহলে কোনো মুক্ত ইলেকট্রন নেই। মুক্ত ইলেকট্রন নেই। কি বলবে, হীরকে প্রত্যেকটা কার্বন sp3 হাইব্রিডাইজড এবং প্রত্যেকটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, মোবাইল ইলেকট্রন থাকে না, ফ্রি ইলেকট্রন থাকে না, মোবাইল ইলেকট্রন নেই। সেই জন্য তাপ ও তড়িতের পরিবহন করতে পারে না। কারণ মনে রাখবে, মোবাইল ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনটা তাপ ও তড়িৎ পরিবহনের জন্য দায়ী। যেহেতু কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই তাপ ও তড়িতে কুপরিবাহী হয়। বইতে যেখানে লেখা আছে যে তাপ ও তড়িতে সুপরিবাহী, সেটা কেটে দেবে, সেটা হচ্ছে কুপরিবাহী হবে। আর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে কেন সেটাও বলে দিলাম। এরকম জায়েন্ট মলিকিউল, অতিকায় অণু তৈরি করে, যেখানে সবগুলি সমযোজী বন্ধনে যুক্ত হয়ে 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 এরকম করে একটা অতিকায় অণু তৈরি করে, যেটা তোমার বইতে এরকম একটা ছবি দেওয়া আছে, এটা ড্র করতে পারলে করবে। আর টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হয়, আর বন্ধন দূরত্ব হয় 1.54 অ্যাংস্ট্রম। অনেক বেশি শক্তিশালী হয় এই বন্ধনগুলো, তাই ভাঙতে প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন হয়। এই কারণে অত্যন্ত কঠিন এবং গলনাঙ্ক উচ্চ। এরকম 4 নম্বর পয়েন্টে লেখা আছে, দেখে নেবে। আর 3 নম্বর পয়েন্টে লেখা আছে হীরক কেলাসাকার গঠন অসংখ্য চতুস্তলকীয় ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে অতিকায় অণু গঠন করে। এই পয়েন্ট লিখবে, 3 নম্বর 4 নম্বর পয়েন্ট আর 5 নম্বর পয়েন্টটা লিখবে। আর এর ঘনত্বও বেশি হয়, কারণ এত বেশি বন্ধন করে, আর এই পরমাণুগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে হয়ে কাছাকাছি চলে আসে,
সেই জন্য এদের ঘনত্ব বেশি হয়। এবারে যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা গ্রাফাইট থেকে প্রশ্ন। গ্রাফাইট থেকে প্রশ্নটা কি? গ্রাফাইট হচ্ছে পিচ্ছিলকারক একটা পদার্থ আর নরম পদার্থ, আর এইটা তাপ ও তড়িতে সুপরিবাহী। এটা কি দেওয়া আছে বইতে? কুপরিবাহী। গ্রাফাইটটা কি দিয়েছে? কুপরিবাহী। ও ঠিক আছে, তাহলে তাহলে গ্রাফাইটটা সুপরিবাহী দিয়ে দিয়েছে, হীরকটাও সুপরিবাহী দিয়ে দিয়েছে, কিন্তু হীরকটা হবে কুপরিবাহী। হ্যাঁ, এবার গ্রাফাইট নরম পিচ্ছিল হয় কেন সেটা একটু বলি। এর ঘনত্ব কম হয়, আর এইটা লুব্রিকেন্ট পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। আর এ সুপরিবাহী হয় কেন? তুমি যদি গ্রাফাইটের গঠনাকৃতিটা দেখো তাহলে কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে, যেটা বইতে দেওয়া আছে। আমাকে দেখিয়ে দিই একবার। এরকম ভাবে হেক্সাগোনাল লেয়ার তৈরি করে, ষড়ভুজাকৃতি লেয়ার, একটা লেয়ার, তার নিচে আরেকটা লেয়ার, তার নিচে আরেকটা লেয়ার, আর প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম করে অনেকগুলো স্তরে বিন্যস্ত থাকে। আর এই স্তরগুলোর মধ্যে একটা ডিস্টেন্স আছে, যেমন এখানে একটা স্তরের সাথে আরেকটা স্তরের ডিস্টেন্স হচ্ছে 3.535, আবার একটা দেখো 3.35, এরকম ভাবে স্তরের মধ্যে ডিস্টেন্স আছে, একটা স্তর আর একটা স্তরের মধ্যে গ্যাপ আছে। আমি এখানে এরকম করে ড্র করছি। মানে এরকম একটা আছে, এটা একটা লেয়ার, এর নিচে আরেকটা লেয়ার আছে, ভেবে নাও। এটা একটা লেয়ার আছে, ভেবে নাও। এরকম আরেকটা লেয়ার আছে। তাহলে একটা লেয়ার আর একটা লেয়ারের মধ্যে একটা ডিস্টেন্স আছে, যেটা বললাম কত? 3.35 অ্যাংস্ট্রম। আর এগুলো সব কার্বন। হ্যাঁ, প্রত্যেকটা কার্বন। প্রথম পয়েন্ট হচ্ছে কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। তাহলে গ্রাফাইটের যে কার্বন, সেই কার্বনের সংকরায়ন sp2। আর লেয়ার এরকম তৈরি করে, হেক্সাগন তৈরি করে, লেয়ার তৈরি করে। মানে একটা লেয়ার আছে আরেকটা লেয়ার আছে, লেয়ারের মধ্যে যেহেতু গ্যাপ আছে, যখনই তুমি হাত দেবে একটা লেয়ারের মধ্যে আরেকটা লেয়ার ঢুকে যাবে এরকম। সেই জন্য নরম বা পিচ্ছিল হবে, এগুলো পিচ্ছিল আকার হবে। হাত দেবে আর এরকম করে টাচ হবে, স্লিপ হয়ে যাবে, স্লিপারি হবে, লেয়ারে গ্যাপ থাকার জন্য। তাহলে পিচ্ছিল হয় কেন বুঝতে পারলাম। এবার এইখানে যে কার্বনটা থাকে তার হাইব্রিডাইজেশন, এক্সাইটেড স্টেটটা আমি লিখছি 1s2 2s1 2p3। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে তিনটে ইলেকট্রন। হাইব্রিডাইজেশন বললাম sp2, তাহলে দুটো পি অরবিটাল নেবে sp2, আর আরেকটা পি অরবিটাল 2pz যেটা, সেটা কিন্তু পিওর অবস্থায় থাকবে। আর তিনটে অরবিটাল তৈরি করবে sp2 sp2 sp2। কারণ আমরা জানি যতগুলো কক্ষক অংশগ্রহণ করে সংকরায়নে ততগুলো হাইব্রিড কক্ষক তৈরি হয়। তাহলে এই কক্ষক তৈরি করেছে sp2 sp2 sp2। এই তিনটে sp2 ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে। তুমি যে কোনো একটা কার্বন দেখে নাও, না এই কার্বনটা দেখলাম আমি। তাহলে একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, প্রত্যেকটা কার্বন তিনটে করে বন্ড করবে। হীরকে কি ছিল? প্রত্যেকটা কার্বন চারটে করে বন্ড করছিল, আর এখানে প্রত্যেকটা কার্বন তিনটে করে বন্ড করবে, ট্রাইগোনাল প্লানার বা হেক্সাগন তৈরি করবে। এবার দেখে নাও, এই যে তিনটে করে বন্ড করেছে, সেই তিনটে করে বন্ড করলে একটা যে পি অরবিটালের ইলেকট্রনটা ছিল সেটা থেকে যাবে, সেটা এর সাথে পারপেন্ডিকুলার থাকবে। এরকম ভাবে অরবিটাল আছে পারপেন্ডিকুলার, লম্বভাবে এইখানে একটা করে ইলেকট্রন থাকবে। এখানে প্রত্যেকটা কার্বনে একটা করে মুক্ত ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রন থাকে 2pz অরবিটালে। সেই মুক্ত ইলেকট্রন থাকার জন্য তুমি যখনই তাপ বা তড়িৎ এখানে দেবে, সেই তাপ বা তড়িৎকে সে এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে বহন করে নিয়ে যাবে ফ্রি ইলেকট্রনটা। সেই জন্য সেটা তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা?
এইটাই কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় গ্রাফাইট আর হিরক থেকে। ফুলারিন থেকেও কোশ্চেন দেয়, ফুলারিনটা একটু নিজে থেকে পড়ে নেবে, আমি একটু বলে দিচ্ছি। ফুলারিন হচ্ছে কার্বনের একটা রূপভেদ, যার নামটা একজন বিজ্ঞানীর নাম অনুযায়ী দেওয়া হয়েছে, ডক্টর আর বাকমিনিস্টার ফুলারিন। ওই বাকমিনিস্টার ফুলারিনের নাম অনুযায়ী এই রূপভেদটার নাম দেওয়া হয়েছে ফুলারিন। ফুটবল দেখেছো বা বড় বড় যে বিল্ডিং গুলো হয় যেখানে ওই মসজিদের মতো বা গম্বুজ আকৃতি গোল গোল যেগুলো হয় এরকম টাইপের দেখতে হয়, এরকম ভাবে হয়, এরকম ভাবে ভেতরের যে স্ট্রাকচারটা হয়, এর যে ডিজাইনটা, সেই ডিজাইনটা একে বলা হয় জিওডিক ডোম। জিওডিক ডোম একটা বিখ্যাত বিল্ডিং আছে, স্থাপত্য বলতে পারি, জিওডিক ডোম বলে, আমেরিকাতে আছে। তুমি যদি সার্চ করো জিওডিক ডোম তাহলে ছবিটা পাবে দেখতে গুগলে। সেটার ডিজাইন কিন্তু ওই বাকমিনিস্টার ফুলারিন ইনি তৈরি করেছিলেন। তার নাম অনুসারে এটাকে জিওডিক ডোমও বলা হয়, ডিজাইনার, আর এটাকে ফুলারিনও বলা হয় তার নাম অনুসারে, ফুলারিন তার নাম যেহেতু। সেটা কার্বনের একটা রূপভেদ যেটা তাপতরিতে সুপরিবাহী, যার হাইব্রিডাইজেশন sp2, যার স্ট্রাকচার পঞ্চভুজ আকৃতি থাকে আর হেক্স আর ষড়ভুজ আকৃতি থাকে, দুটোরই মিক্সচার থাকে, ঠিক আছে, এরকম একটা মিক্সচার থাকে। এরকম মিক্সচার থাকে পঞ্চভুজ আর ষড়ভুজ। যারাই ফুটবল দেখেছো, ফুটবলে কিন্তু দেখবে এরকম ভাবে সেলাই করা থাকে, এরকম করে সেলাই করতে করতে যদি যাও তাহলে গোলাকার একটা পাবে, গোলাকৃতি পাবে, যেটা ভেরি ভেরি স্টেবল, অনেক স্টেবল। আর এখানে কার্বনের সংখ্যা অনেক বেশি থাকে, শুধু কার্বনের এরকম রূপভেদ তৈরি হয়, C70 বা C60 এরকম হয়। তাহলে C70 বা C60 হচ্ছে ফুলারিনের কিন্তু একটা সংকেত। আর এরকম থাকে, যেখানে ডাবল বন্ড থাকে, এরকম থাকে, ডাবল বন্ড থাকে। তাহলে এটা হচ্ছে ফুলারিনে, এটা তাপতরিতে অতি পরিবাহী, হ্যাঁ, অনেক বেশি সুপরিবাহী। এটা একবার বই থেকে রিডিং পড়ে নেবে, কোশ্চেনটা আমি দিয়েছি দেখে নেবে। এরপরে আরো আছে কার্বনের উপভেদ আছে, যেগুলো ভেবে নাও অনিয়তাকার। অনিয়তাকার গুলো একটু নিজে থেকে পড়ে নেবে। আর অনিয়তাকার উপভেদের মধ্যে একটা রূপভেদ আছে যেটা তাপতরিতে সুপরিবাহী, বাকিগুলো সব কুপরিবাহী। সেই অনিয়তাকার উপভেদ যেটা তাপতরিতে সুপরিবাহী, তার নাম জানা আছে তো? ভূষাকালী। ভূষাকালী কি কাজে লাগে জানো? কার্বন, হ্যাঁ, কার্বন ব্ল্যাক বা ইঙ্ক তৈরি করা, ছাপার কাজে লাগে, ঠিকই বলেছো, কার্বন ব্ল্যাক। আর ভূষাকালী তাপতরিতে সুপরিবাহী লেখা আছে, তাহলে ভুলভাল বলছো কেন? গ্যাস কার্বন, গ্যাস কার্বন হচ্ছে তাপতরিতে সুপরিবাহী, যাকে আমরা তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করি। গ্যাস কার্বন ব্যাটারিতে ব্যবহার করা হয়। তাহলে গ্যাস কার্বন হচ্ছে কার্বনের একটা অনিয়তাকার উপভেদ যা তাপতরিতে সুপরিবাহী। গ্যাস কার্বন আর ভূষাকালীটা একটু দেখবে, অঙ্গারটা একটু দেখবে, অঙ্গার কি, সক্রিয় অঙ্গার কি, অ্যাক্টিভ অঙ্গার কি, অ্যাক্টিভ চারকোল বলা হয় যাকে, অ্যাক্টিভেটেড চারকোল। পরবর্তীকালে এইটা কাজে লাগবে, দেখবে আমাদের 12-এর একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে পড়বো অ্যাক্টিভেটেড চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল, এটা পড়বো। আর আরেকটা তো মাধ্যমিক লেভেলেই মনে হয় পড়ে নিয়েছো, নিচু লেভেলেই পড়ে নিয়েছো, যে কার্বনের যে অনিয়তাকার বা নিয়তাকার উপভেদগুলো আছে, অ্যাকচুয়ালি এগুলো কার্বনেই, কার্বন আছে, এটাতে কার্বন আছে, উপস্থিত আছে, বা এটা কার্বন, মূল যে যৌগ সেটা, মূল যে মৌল সেটা কার্বন, সেটা ব্যাখ্যা করো বা প্রমাণ করো, এটা আমরা পড়ে নিয়েছি অনেক আগে।
এদেরকে সবাইকে যদি দহন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, সেখান থেকে প্রমাণ করা যায় যে এটা একটা কার্বনেরই রূপভেদ। এটা দেখবে বইতে ছোট্ট করে একটা জায়গায় লেখা আছে, বক্সে পড়ে নেবে। তাহলে এখান পর্যন্ত আমরা একটা টপিক বা একটা পার্ট শেষ করলাম। এই যেখানে আবার নতুন করে একটা পার্ট শুরু হবে, কার্বনের যৌগ। কার্বনের যে যৌগ প্রথমেই আছে কার্বন এর অক্সাইড। কার্বনের দুটো অক্সাইড আছে, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা নিয়ে আমরা পড়াশোনা করব বা কোশ্চেন আছে, এখানে কোশ্চেনগুলো ডিসকাস করব। এখন পর্যন্ত যা পড়ালাম, কোনো কোশ্চেন থাকলে করো। পরের প্রশ্নটা কার্বন মনোক্সাইড থেকে আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, কার্বন মনোক্সাইড যখন প্রস্তুত করা হয় তাহলে সেটাকে শুষ্ক করতে হয়। যে কোনো গ্যাস প্রস্তুত করার সময় যদি জলের ব্যবহার থাকে তাহলে তাকে শুষ্ক করতে হয় বা এমনিতেও ড্রাই করতে হয়। তাহলে সেই CO2 গ্যাসের মধ্যে অন্য কোনো গ্যাস আছে কিনা সেটা দেখে নিতে হয়, সেটাকে ড্রাই করতে হয়, সেপারেশন করতে হয়। কার্বন মনোক্সাইডকে শুষ্ক করার জন্য H2SO4 ব্যবহার করা হয় না। গাঢ় H2SO4 একটা কিন্তু ডিহাইড্রেটিং এজেন্ট। গাঢ় H2SO4 ডিহাইড্রেটিং এজেন্ট, মানে শুষ্ক কারক একটা পদার্থ, শুষ্ক করতে ব্যবহার করা হয় গাঢ় H2SO4। কিন্তু কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে করা হয় না কেন? কোশ্চেনটা হচ্ছে, কার্বন মনোক্সাইডকে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না কেন? কারণ কার্বন মনোক্সাইড একটা তীব্র বিজারক পদার্থ আর গাঢ় H2SO4 তীব্র জারক পদার্থ। কার্বন মনোক্সাইডকে সে কি করবে, জারিত করে দেবে CO2 তে। কার্বন মনোক্সাইডকে যদি H2SO4 দিয়ে শুষ্ক করা হয় তাহলে কার্বন মনোক্সাইডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, একটা জারক পদার্থ, কার্বন মনোক্সাইডকে জারিত করে দেবে কিসে, CO2 তে। তাহলে আর কার্বন মনোক্সাইড পাওয়া যাবে না, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। সেই জন্য শুষ্ক করা হয় না। শর্ট কোশ্চেন একটা। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, মানে এর পরের কোশ্চেন, আমার দাগে 16 নম্বর কোশ্চেন, ওয়াটার গ্যাস আর প্রডিউসার গ্যাস কি? এটা পরীক্ষায় কিন্তু দেয়। হ্যাঁ, ওয়াটার গ্যাস কি, প্রডিউসার গ্যাস কি? এটা দুটোই কার্বনের একটা গ্যাস। কার্বন আর জলীয় বাষ্প যদি থাকে, কার্বন আর স্টিম, H2O, স্টিম, এই মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। ভুল বললাম। কার্বন আর স্টিমের বিক্রিয়ায় যেটা তৈরি হয়, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। এটা আরেকটা নাম আছে, সিনথেসিস গ্যাস। ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। আর প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বনের সঙ্গে নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয় কার্বন মনোক্সাইড আর N2 গ্যাস। এই মিশ্রণটাকে বলা হয় CO আর N2 গ্যাস, এই মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। এইটা শুধু দুটো বিক্রিয়া পড়ে নেবে তাইলেই হবে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস, আর কার্বন ডাই অক্সাইড কিন্তু বিষাক্ত নয়। হ্যাঁ, আমাদের জন্য ভালো নয় কার্বন মনোক্সাইড। আমরা জানি যে কার্বন মনোক্সাইড শ্বাসরোধক একটা পদার্থ বা একটা গ্যাস, কিন্তু কার্বন মনোক্সাইড অনেক বেশি বিষাক্ত আর শ্বাসরোধক। তাহলে বায়ুতে যদি কার্বন মনোক্সাইড থাকে, সেটা যদি আমাদের নিঃশ্বাসের প্রশ্বাসের মধ্যে যদি আমাদের বডিতে ঢুকে যায় তাহলে আমরা কিন্তু মারা যাব। বেশি পরিমাণে যদি কার্বন মনোক্সাইড প্রবেশ করে যায় আমাদের বডিতে তাহলে আমরা মারা যাব। এরকম বলা হয় যে বায়ুতে যদি 10,000 আয়তনে, মানে তুমি না 10 লিটার বায়ু নিয়েছো, সেখানে যদি 1 আয়তন, 10,000-এ যদি 1 আয়তন কার্বন মনোক্সাইড থাকে, সেই গ্যাসটাকে বিষাক্ত গ্যাস বলা হয় বা বিষাক্ত বায়ু বলা হয়।
তাহলে বুঝতে পারছো 10,000 ভাগের 1 ভাগ যদি কার্বন মনোক্সাইড থাকে বায়ুতে, তাহলে সেটা কিন্তু বিষাক্ত, সেটা আমাদেরকে মেরে ফেলার জন্য যথেষ্ট। কেন এটা বিষাক্ত আর এটা বিষাক্ত নয়? কেন এটা যদি আমরা নিই, বডিতে নিই, ফুসফুসে যদি যায়, আমাদের রক্তে যদি মেশে, তাহলে আমরা মারা যাব? এটার কারণটা পরীক্ষায় দেয় কিন্তু। হ্যাঁ, আর যাদের কাছে হাতের কাছে বই আছে তারা দেখবে কোশ্চেন প্লাস অ্যান্সার এই যে চ্যাপ্টারের শেষে থাকে, এই চ্যাপ্টারের শেষে কোশ্চেন প্লাস অ্যান্সার, এখানে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার খুব ভালোভাবে লেখা আছে। কার্বন মনোক্সাইড বিষাক্ত আর কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত নয় কেন, এটার অ্যান্সার কিন্তু দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আমি বলে দিচ্ছি, কেন কার্বন মনোক্সাইডে কি থাকে, এটা সংকেত তার সি ডাবল বন্ড ও, লোন পেয়ার থাকে, লোন পেয়ারটা দান করে অক্সিজেন কার্বন মনোক্সাইডকে, তাহলে ট্রিপল বন্ড ফর্ম হয়। যখনই সে এখানে দেখাই, পাশে দেখাই, ট্রিপল বন্ড যখন ফর্ম হয় তখন অক্সিজেনের মাথায় প্লাস আর কার্বনের মাথায় মাইনাস হয়, আর কার্বনের এখানে লোন পেয়ার থাকে। হ্যাঁ, সেই লোন পেয়ারটার মাধ্যমে কার্বন মনোক্সাইড, এই লোন পেয়ার, কার্বনের লোন পেয়ারের মাধ্যমে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে, আয়রন আছে, সেই আয়রনের সাথে বন্ডিং করে, হিমোগ্লোবিনের সাথে খুব ভালো বন্ডিং করে। হিমোগ্লোবিনে যে আয়রন আছে তার সাথে খুব ভালো বন্ডিং করে, বা হিমোগ্লোবিনের সাথে বন্ডিং করে কার্বক্সি হিমোগ্লোবিন বলে একটা যৌগ তৈরি করে। এটা হবে না হিমোগ্লোবিন এইচবি, সেই এইচবি এর সাথে সিও কার্বন মনোক্সাইড তার লোন পেয়ারের মাধ্যমে বন্ডিং করে এইচবিসিও, যেটাকে বললাম কার্বক্সি হিমোগ্লোবিন। বলে একটা জটিল যৌগ আর স্থায়ী যৌগ তৈরি করে, ভেরি ভেরি স্টেবল একটা যৌগ তৈরি করে। এবার যদি হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইড দিয়ে যৌগ তৈরি করে নেয়, তাহলে অক্সিজেন কিন্তু আর হিমোগ্লোবিনের সাথে বন্ডিং করতে পারবে না, মানে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করতে পারবে না। আর অক্সি হিমোগ্লোবিন যৌগ যদি গঠিত না হয়, তাহলে আমাদের বডিতে অক্সিজেন যাবে না। আর তুমি জানো, যদি বডি বা ব্রেন যদি অক্সিজেন না পায়, তাহলে আমরা মারা যাব, প্রথমে কোমাতে যাব, তারপর মারা যাব। তাই কার্বন মনোক্সাইড অনেক বেশি বিষাক্ত একটা যৌগ। ঠিক একই রকম ভাবে সাইনাইড, এটাও তোমরা জানো যে সাইনাইড যৌগ যদি আমরা খাই, বিশেষ করে আয়নিক সায়ানাইড, যেমন পটাশিয়াম সায়ানাইড, সেই পটাশিয়াম সায়ানাইড আমরা যদি খাই, আমরা সঙ্গে সঙ্গে মারা যাই বা কিছুক্ষণ পরে মারা যাই। কারণ সেই সায়ানাইড যে যৌগটা, এখানেও কার্বন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে একটা সায়ানো যৌগ তৈরি করে, সায়ানো হিমোগ্লোবিন। সেই সায়ানো হিমোগ্লোবিনও কিন্তু অনেক বেশি স্টেবল একটা যৌগ, যেটা আবার অক্সিজেনকে আয়রনের সাথে বা হিমোগ্লোবিনের সাথে মিশতে দেয় না, নিজে স্টেবল কম্পাউন্ড করে নেয়। তখনও আমরা মারা যাব, অক্সিজেন বডিতে যাবে না। কিন্তু কার্বন ডাই অক্সাইড CO2, কার্বনের কোনো ইলেকট্রন নেই এখানে, অক্সিজেনের আছে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের অণু তো বড় একটা অণু, কার্বন মনোক্সাইডের তুলনায় কার্বন ডাই অক্সাইড বড় অণু। সেই কার্বন ডাই অক্সাইড বড় অণু হিমোগ্লোবিনের সাথে যুক্ত হতে পারে না, যৌগ গঠন করতে পারে না। তাই কার্বন মনোক্সাইড এর তুলনায় কার্বন ডাই অক্সাইড বিষাক্ত নয়। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেয় প্রচুর পরিমাণে, এটা একটু দেখে নেবে। এরপরে আরেকটা কার্বন মনোক্সাইড থেকে কোশ্চেন আছে, যে কার্বন মনোক্সাইড জারক এবং বিজারক উভয় ধর্ম দেখায়। কার্বন মনোক্সাইড জারক পদার্থ হিসাবেও কাজ করে, আবার বিজারক পদার্থ হিসাবেও কাজ করে। এরকম প্রশ্ন শুধু কার্বন মনোক্সাইড থেকে নয়, অনেক যৌগ আছে যারা জারক এবং বিজারক পদার্থ হিসাবে কাজ করে। যেমন আর কি একটা যৌগ হচ্ছে H2O2, জারক বিজারক উভয় হিসাবে কাজ করে। SO2,
এগুলো তোমরা পড়েছো, অনেক আগে পড়ে নিয়েছো, বা জারণ বিজারণ চ্যাপ্টারেও পড়েছো। সিও, H2O2, SO2 এরা জারক বিজারক উভয় পদার্থ হিসাবে কাজ করে। আমার কোশ্চেন হচ্ছে যে কার্বন মনোক্সাইড বিজারক ও জারক দুই পদার্থ হিসাবে কাজ করে। এটার অ্যান্সারে একটা টাইপ আছে, সেই টাইপে যদি অ্যান্সার দাও তাহলে হয়ে যাবে, এই প্যাটার্নে অ্যান্সার দিলে হয়ে যাবে। যখনই তুমি দেখবে কোনো যৌগ দুই রকম পদার্থের ভূমিকা পালন করছে, জারক এবং বিজারক, তখন সেই যৌগে কার্বনের বা সেই যৌগ, যেমন এখানে কার্বন, এখানে অক্সিজেন, এখানে সালফার, এদের জারণ সংখ্যা যখন দেখবে, যেমন এর জারণ সংখ্যা +2, আর কার্বনের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত? +4, আর মিনিমাম জারণ সংখ্যা কত? -4। কার্বন +4 ম্যাক্সিমাম জারণ সংখ্যা, মিনিমাম জারণ সংখ্যা -4। নিশ্চয়ই সেই যৌগে সেই মৌলটার জারণ সংখ্যা একটা মাঝামাঝি জায়গায় থাকবে। যেমন এখানে এক্সাম্পল যদি নাও সালফার ডাই অক্সাইড, আমি একটু কম্পেয়ার করে বলছি, তাহলে তোমাদের অ্যান্সারটা বুঝতে আর পরবর্তী এরকম কোশ্চেন দেখলে সুবিধা হবে অ্যান্সার লিখতে। সালফার ডাই অক্সাইড, এখানে সালফারের জারণ সংখ্যা কত? +4। আবার তুমি দেখবে সালফারের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার +6, আর লোয়েস্ট অক্সিডেশন নাম্বার -2। তাহলে এইখানে +4 আছে, তার মানে কি আবার মাঝামাঝি একটা অক্সিডেশন স্টেটে আছে। তাহলে যদি কোনো যৌগ জারক এবং বিজারক পদার্থ হিসাবে কাজ করে, তাহলে তার জারণ সংখ্যাটা দেখবে তার ম্যাক্সিমাম আর মিনিমাম, ম্যাক্স আর মিন এর মাঝামাঝি একটা জারণ অবস্থায় থাকবে। তার মানে কি এই যৌগটা নিজের জারণ সংখ্যা বাড়াতেও পারে, আবার এই যৌগটা নিজের জারণ সংখ্যা কমাতেও পারে। এই যৌগে যখন কার্বনটা নিজের জারণ সংখ্যা বাড়ায়, তাহলে সে CO2 তে পরিণত হয়ে যাবে, নিজে +4 হয়ে যাবে। তাহলে কি হলো? নিজে জারিত হয়ে গেল, +2 তে নিজে +4 গেল, তাহলে বিজারক পদার্থ হিসাবে কাজ করবে। আবার যদি সে নিজে বিজারিত হয়ে যাবে, না -4 চলে গেছে, তাহলে যদি সে নিজে বিজারিত হয়ে যায়, তাহলে সে জারক পদার্থ হিসাবে কাজ করবে। বুঝতে পারলাম? যদি কোনো যৌগ জারক আর বিজারক উভয় পদার্থ হিসাবে কাজ করে, তাহলে তার জারণ সংখ্যা, সেই মৌলটার জারণ সংখ্যা মাঝামাঝি একটা জারণ সংখ্যায় থাকে। এখন সে নিজে জারিত হতে পারে, আবার নিজে বিজারিত হতে পারে। যেমন একটা কোশ্চেন তোমাকে দিচ্ছি, দেখো, HNO3 আর HNO2। HNO2 জারক আর বিজারক উভয় হিসাবে কাজ করতে পারে, কিন্তু HNO3 শুধুমাত্র জারক হিসাবে কাজ করে। গ্রুপ 15 এর কোশ্চেন। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা তুমি যদি বলি HNO2 জারণ সংখ্যা কত? +3। আর এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? +5। নাইট্রোজেনের ম্যাক্সিমাম জারণ সংখ্যা হচ্ছে +5, আর মিনিমাম জারণ সংখ্যা হচ্ছে -3। এবার দেখো নাইট্রিক অ্যাসিডে ম্যাক্সিমাম জারণ অবস্থাতেই আছে, তাহলে সে কি আবার নিজে জারিত হতে পারবে কোনোদিন? নাইট্রিক অ্যাসিড নিজে কি কোনোদিন জারিত হতে পারবে? পারবে না। তার মানে কখনোই বিজারক পদার্থ হিসাবে কাজ করবে না, কারণ সে নিজে জারিত হবেই না কোনোদিন, বরং সে নিজে বিজারিত হতে পারে। আর যখনই সে নিজে বিজারিত হবে, তাহলে সে জারক পদার্থ হিসাবে কাজ করবে। অপরদিকে দেখো নাইট্রাস অ্যাসিড +3 তে আছে, মানে সে +5 এ যেতে পারে। আবার সে +3 থেকে -3 বা 0-তে বা -1 বা -2-তে যেতে পারে। তাহলে সে জারক পদার্থ হিসাবেও কাজ করতে পারে, বিজারক পদার্থ হিসাবে কাজ করতে পারে। এইটা বলার পর কার্বন মনোক্সাইড জারক এবং বিজারক উভয় পদার্থ হিসেবে কাজ করে, দুটো উদাহরণ দিয়ে দেবে। একটা জারক পদার্থে উদাহরণ দিয়ে দেবে, একটা বিজারক পদার্থে উদাহরণ দিয়ে দেবে, তাহলে কোশ্চেনটা অ্যান্সার কমপ্লিট হবে। অ্যান্সার কিন্তু দিতে গেলে তোমাকে জারক আর বিজারক দুটোই ধর্ম দেখাতে হবে। যেমন যে কোনো ধাতব অক্সাইডকে, যেমন কপার অক্সাইড, এর সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে কপার, ধাতব কপার আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে কার্বন মনোক্সাইড নিজে জারিত হয়ে গেছে, আর ধাতব কপারকে সে বিজারিত করেছে, তাহলে জারক বিজারক পদার্থ হিসেবে কাজ করলো।
বিজারক পদার্থ হিসেবে কাজ করলো। দেখো এখানে কপার +2 ছিল, 0-তে চলে গেছে। কার্বন মনোক্সাইড +2-তে ছিল, +4-এ চলে গেছে। আবার কি, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি হচ্ছে CH4 + H2O। ব্যালেন্স যদি করো 3 অণু হাইড্রোজেন লাগে, তাহলে মিথেন আর এটা তৈরি হয়। এখানে কার্বন মনোক্সাইড ছিল +2, এখানে মিথেনে দেখো কার্বন মনোক্সাইড কার্বন হয়ে গেছে -4। কার্বন মনোক্সাইডে কার্বন +2 ছিল, -4-এ চলে গেছে। তার মানে কি হয়েছে? বিজারণ হয়েছে। আর এখানে H2 ছিল 0, হাইড্রোজেন ছিল 0, এখানে +1-এ চলে গেছে, বা এখানেও +1-এ চলে গেছে, তাহলে এখানে জারণ হয়েছে। এটা তুমি কোশ্চেন প্লাস অ্যান্সারে, এই কোশ্চেনটার অ্যান্সার লেখা আছে, দেখে নেবে, পড়ে নেবে ভালো করে লেখাটা। নেক্সট কোশ্চেন যাচ্ছি কার্বন মনোক্সাইড থেকে। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, যেমন একটা কোশ্চেন আছে, কোশ্চেন প্লাস অ্যান্সারে নিজে থেকেই পড়ে নেবে এই কোশ্চেনটা, যে তুমি যদি কয়লার উনুন ধরাও, সেই কয়লা চুলো বা উনুন তুমি ধরিয়েছো, সেই কয়লার উনুনের ওপরের দিকে দেখবে গ্যাস, একটা নীল শিখায় গ্যাস জ্বলছে। উনুনের যে শিখাটা সেটা নীল শিখায় জ্বলে। কেন নীল শিখায় জ্বলে এটা একটু দেখে নেবে বই থেকে। আর কার্বন মনোক্সাইড যুত যৌগ গঠন করে, কার্বন ডাইঅক্সাইড করে না কেন, এটা একবার রিডিং পড়ে নেবে। এরপরে যে কোশ্চেনটা আমি বলছি সেটা পরীক্ষায় দেয়, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ডিট বিক্রিয়া। কেউ লিখেছো নাকি এই কোশ্চেনটা? ডিট, ডয়সিট ও ডিট, ডিট রিয়াকশন। এটা কিন্তু পরীক্ষায় দেয়, যে লিখেছো ভালো কোশ্চেন। ডিট রিয়াকশন, আর এটা কিন্তু একটা গ্যাসের আইডেন্টিফিকেশন টেস্টও বটে। ডিট বিক্রিয়া কি পরীক্ষায় দেয়, ডিট বিক্রিয়া কি, আর এই বিক্রিয়াটা কি কাজে ব্যবহার করা হয়। ডিট বিক্রিয়া, যদি তোমার বায়ুতে কার্বন মনোক্সাইড আছে কি নেই এটা শনাক্ত করতে চাও, আইডেন্টিফাই করতে চাও, তোমাকে একটা গ্যাস জারের মধ্যে বায়ু দিয়েছে, সেই বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাস, এগুলো সবই তো আছে। কার্বন মনোক্সাইড আছে কিনা চেক করতে চাইছো। এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তুমি যদি যাও, প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড পাবে। যা বায়ু দূষিত হয়ে গেছে, সেই দূষিত বায়ুতে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড আছে কিন্তু, যেটা বিষাক্ত আমাদের জন্য। সেই কার্বন মনোক্সাইড আছে কি নেই সেই পরীক্ষার জন্য ডিট বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়। বা আমি আরেকটা বলতে পারি, একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে হ্যালামাইট টিউব। হ্যালামাইট টিউব, যাকে বাংলায় বলা হয় বর্ণ শনাক্তকরণ নল। বর্ণ শনাক্তকরণ নল, ইংলিশে বলা হয় হ্যালামাইট টিউব। এটা একটা নল, ভেবে না এটা আমি এরকম রাফ একটা নল বলছি, সেই নলের মধ্যে তুমি যদি কার্বন মনোক্সাইড গ্যাস পাস করাও, সেই নলে ভেবে নাও I2O5 যৌগ আছে, আয়োডিন পেন্টঅক্সাইড। কার্বন মনোক্সাইড বা বায়ুটা ভেবে নাও প্রবেশ করিয়েছো, বায়ুর মধ্যে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, কার্বন মনোক্সাইডও আছে। যদি থাকে, এই নলের মধ্যে দিয়ে যখনই যাবে, সেই কার্বন মনোক্সাইডের সাথে এই আয়োডিন পেন্টঅক্সাইড বিক্রিয়া করবে। I2O5 শুধুমাত্র কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, যে কি তৈরি করবে, I2O5 প্লাস 5CO তৈরি করবে I2 প্লাস 5CO2। এই I2 বা আয়োডিন এর বর্ণ কিন্তু বেগুনি বর্ণ বা বাদামি বর্ণ অনেক জায়গায় লেখা থাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভায়োলেট কালার, বেগুনি। তোমাদের বইতে কি লেখা আছে দেখে নেবে, ভায়োলেট কালার। আচ্ছা বেগুনি,
তাহলে আয়োডিন পেন্টঅক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে এই আয়োডিন তৈরি করে। তাহলে যখনই তুমি হ্যালামাইট নলের মধ্যে দিয়ে বায়ু পাস করাবে যার ভেতরে I2O5 আছে, যখনই কার্বন মনোক্সাইড তার সংস্পর্শে আসবে আয়োডিন মুক্ত করবে, মানে ভায়োলেট কালার মুক্ত করবে। আর এই নলটাই হচ্ছে বর্ণ শনাক্তকরণ নল, তাহলে সে আয়োডিন বর্ণটাকে শনাক্ত করবে। যদি ভায়োলেট কালার নির্গত হয় তাহলে তার মধ্যে বায়ুর স্যাম্পেলে কার্বন মনোক্সাইড আছে। আর যদি সেই আয়োডিন বা ভায়োলেট কালার না পাও তাহলে আয়োডিন সেই মুক্ত করছে না, তাহলে কার্বন মনোক্সাইড নেই। এই ডিড বিক্রিয়ার সাহায্যে আমি কিন্তু কোনো বায়ুতে অক্সিজেন কার্বন মনোক্সাইড আছে কিনা সেটা শনাক্ত করতে পারি। এছাড়া কার্বন মনোক্সাইডের শনাক্তকরণ বিক্রিয়া আরও আছে, বইতে দেখে নেবে, দু একটা আছে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যামোনিয়া যুক্ত Cu2Cl2 সাথে Cu2Cl2 সাথে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড, সাদা অধক্ষেপ পাওয়া যায়। আবার ক্লোরিনের দ্রবণে সিক্ত কার্বন মনোক্সাইড ফিল্টার যদি নাও তাহলে গোলাপি, সবুজ বা কালো বর্ণ হয়, এগুলো একটু দেখে নেবে। আবার সিলভার নাইট্রেটের সাথে CO গ্যাস চালনা করলে বাদামি বর্ণের সিলভার পাওয়া যায়, এগুলো সব একবার করে দেখে নেবে রিডিং। আর একটা কোশ্চেন আজকে এটাই শেষ করব, সেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন মনোক্সাইডের সাথে Cl2 গ্যাসের বিক্রিয়ায় সানলাইটের উপস্থিতিতে, সানলাইট বা H2, কার্বন মনোক্সাইডের সাথে Cl2 বিক্রিয়ায় কি ঘটবে সমীকরণ সহ লেখো। এই কোশ্চেনটা, একটা কোশ্চেন আমি লিখেছি, তোমরা লিখেছো কিনা জানি না। সেখানে তৈরি হবে ফসজিন, COCl2, কার্বনিল ক্লোরাইড বা ফসজিন। এই কার্বনিল ক্লোরাইড একটু আগেই বলেছি বিষাক্ত একটা গ্যাস, যেটা বায়ুতে যদি থাকে আমাদের বডিতে যদি যায় আমরা মারা যাব, বিষাক্ত একটা গ্যাস। তাহলে এইগুলো একটু পড়ে নেবে। কার্বন মনোক্সাইড থেকে আরও প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি দিয়ে দেবো সব। আর এই চ্যাপ্টারটা হয়তো দু চারটে কোশ্চেন আরও আছে, সেগুলো একটু বলে দেবো আমি। সিলিকেট সিলিকন থেকে, জিওলাইট থেকে কোশ্চেন লিখেছো দেখলাম, সাম্মা পাঠিয়েছিল আমাকে। আর সিলিকন টেট্রাক্লোরাইড, বেকিং পাউডার থেকে কিছু কোশ্চেন আছে। আর কার্বন ডাইঅক্সাইড থেকে কিছু কোশ্চেন আছে। আর সিলিকেট থেকে একটা কোশ্চেন আছে, সিলিকেট থেকে সিলিকেটের শ্রেণী বিভাগ, সিলিকেট, পাইরোসিলিকেট, এই সিলিকেটের শ্রেণী বিভাগ থেকে একটা কোশ্চেন পড়তে পারো। আর সিলিকনটা খুব ইম্পর্টেন্ট, সিলিকন থেকে কোশ্চেন দেয়, সিলিকন থেকে কোশ্চেন। জিওলাইট থেকে একটা শর্ট কোশ্চেন দেয়, জিওলাইট থেকে কোশ্চেন করে নেবে। তাহলে আর একটা লাস্ট কোশ্চেন বলে আজকে টপিকটা শেষ করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, যদিও পরবর্তীকালে কোশ্চেনটা আছে, আমি আজকে ওইটাই লাস্ট কোশ্চেন হিসেবে ধরলাম আর ওইটাই বলে দেবো। তারপরে দু একটা কথা বলবো, দিয়ে ক্লাস শেষ করব। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, সেগুলো বলবো, তারপরে ক্লাস শেষ হবে। কোশ্চেনটা বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটাও কোশ্চেন প্লাস অ্যান্সারে এই কোশ্চেনটা পাবে, কোশ্চেন প্লাস অ্যান্সারে এই কোশ্চেনটা পাবে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। SiO2 কঠিন কিন্তু CO2 গ্যাস। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। SiO2 কঠিন কিন্তু CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন একটা পদার্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবে, এটা দেওয়ার মতো কোশ্চেন আর কি। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কঠিন কেলাসাকার একটা পদার্থ, কিন্তু কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস। এটা ব্যাখ্যা আমি করে দেবো, দিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করবো। তুমি দেখো কার্বন ডাইঅক্সাইড, যেখানে কার্বনের সংকরায়ন থাকে sp2, সরি ভুল বললাম, sp, কার্বনের সংকরায়ন sp, আর সেটা হয় লিনিয়ার। এখানে কার্বনের চারটেই বন্ড, সেই চারটে বন্ড কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করে। কার্বন আর অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করে। কেন ডাবল বন্ড ফর্ম করে কার্বন আর অক্সিজেন? কারণ কার্বনের আকার ছোট আর অক্সিজেনের আকারও ছোট। দুটো ছোট ছোট পরমাণু নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ডও করতে পারে, আবার পাশাপাশি অভিলেপন, জানি তো পাশাপাশি অভিলেপন কাকে বলে, পাই বন্ড, এই পাই বন্ড গঠন করতে পারে।
কার্বন আর অক্সিজেনের পাই বন্ড গঠিত হয়, তাই ডাবল বন্ড করে। আর যদি ডাবল বন্ড করে তাহলে কার্বন ডাই অক্সাইড এরকম লিনিয়ার একটা যৌগ তৈরি করে, সরলরৈখিক একটা যৌগ তৈরি করে। একটা CO2 গ্যাস কার্বন যেহেতু 4টে বন্ড করে নিচ্ছে, কার্বন আর পাশের যে CO2, একটা CO2 পাশের CO2-র মধ্যে কোনো রকম বন্ড করতে পারে না। একটা CO2 আর একটা CO2-র সাথে কোনো বন্ড করে না। এখানে একটা অ্যাট্রাকশন থাকে, দুর্বল একটা আকর্ষণ থাকে, সেটা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা খুবই দুর্বল। তাই এদের মধ্যে আকর্ষণ বল কম, আন্তঃআণবিক আকর্ষণ বল কম থাকার জন্য এগুলো গ্যাসীয় প্রকৃতির হয়, গ্যাস হয়। আবার রিপিট করছি, CO2-তে কার্বন আকারে ছোট, অক্সিজেন আকারে ছোট। কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড এবং পাই বন্ড দুই গঠন করতে পারে। আকারে ছোট থাকার জন্য পাশাপাশি অভিলেপন হয়, পাই বন্ড গঠিত হয়। আর এটা CO2 একটা লিনিয়ার স্ট্রাকচার, sp হাইব্রিডাইজড হয়। একটা CO2 অণু আর একটা CO2 অণুর মধ্যে কোনো বন্ধন থাকে না, এদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল থাকে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, উইক ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাই CO2 আর একটা CO2-র মধ্যে আকর্ষণ কম থাকার জন্য এরা বিচ্ছিন্ন অবস্থায় থাকে, এই কথাটা বলবে, বিচ্ছিন্ন অবস্থায় থাকে এবং গ্যাসীয় অবস্থায় থাকে। অপরদিকে সিলিকনের আকার বড়, সিলিকন আকারে বড়, অক্সিজেনের সাথে পাই বন্ড বা ডাবল বন্ড সে গঠন করতে পারে না। সিলিকন আর অক্সিজেন পাশাপাশি পাই বন্ড গঠন করতে পারে না, সিঙ্গেল বন্ড গঠন করে কিন্তু পাই বন্ড গঠন করতে পারে না। অপরদিকে একটা সিলিকন 4টে বন্ড গঠিত হয়, যেখানে অক্সিজেনের মাধ্যমে সিলিকন অক্সিজেন সিলিকন এই বন্ডটা গঠিত হয়, সিলিকন অক্সিজেন সিলিকন। আবার এখানে আছে না সিলিকন অক্সিজেন সিলিকন, নিচে আছে সিলিকন অক্সিজেন সিলিকন, এরকম ভাবে আছে। যে ছবিটা বইতে দেওয়া আছে এরকম ভাবে, আমার ছবিটা দেখা যাচ্ছে, আশা করি ভালোই বোঝা যাচ্ছে। তাহলে প্রত্যেকটা সিলিকন অক্সিজেনের মাধ্যমে সিলিকনের সাথে যুক্ত হয়, SiO এরকম করে একটা অতিকায় অণু, জায়েন্ট মলিকিউল তৈরি করে। আর এইখানে সিলিকন sp3 হাইব্রিডাইজ থাকে, দৃঢ় একটা যৌগ তৈরি করে, কঠিন একটা কেলাসাকার যৌগ তৈরি করে। কারণ এদের মধ্যে আকর্ষণ বল অনেক বেড়ে যায়, অনেক বেশি সমযোজী বন্ধন তৈরি হয়। এই স্ট্রাকচারটা দেখাতে পারো, যত খুশি তুমি ড্র করতে পারো, গোটা পাতা ভরে তুমি লিখতে পারো, SiO 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 SI এরকম করে যেতে পারো। তার মানে SiO2 হোল N পলিমার তৈরি করে, সিলিকন ডাইঅক্সাইড পলিমার তৈরি করে, এরকম অতিকায় অণু তৈরি করে, কঠিন কেলাসাকার হয়, যেখানে কার্বন ডাইঅক্সাইড হয় গ্যাসীয়। এখান পর্যন্ত আজকে থাকবে, যা বললাম। কোনো কোশ্চেন থাকলে বলো, বাকি কোশ্চেনগুলো আমি পাঠিয়ে দেবো।